ধরো তোমাদেরকে বললাম আমি আহ, গত ক্লাসে একটা দেখাইছিলাম, আজকে একসাথে দুইটাই দেখাই দিই। গত ক্লাসে দেখাইছিলাম কোনটা? বাইনারি থেকে ডেসিমালে যাওয়া, অক্টাল থেকে ডেসিমালে যাওয়া, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাওয়া ক্যালকুলেটর দিয়ে। এবং সংখ্যাগুলো কিরকম ছিল? দশমিক বলা, দশমিক বলা মানে পয়েন্ট বলা। নর্মাল গুলো তো আমরা পারি ক্যালকুলেটর দিয়ে, নর্মাল গুলাতে পূর্ণ সংখ্যা ডিরেক্ট, পূর্ণ সংখ্যাকে তো ডিরেক্ট কনভার্ট করা যায়। কিন্তু দশমিক যদি দেই, তুমি দেখবা বেজ অন করলে আর দশমিক চিহ্নটাই উঠে না। এটাকে খেয়াল করছো? বেজ অন করলে দশমিক চিহ্নটা উঠানোই যায় না। তুমি যদি চাও, ধরো আমি বললাম আমি 11.11 তুলবো, আমি যদি বেজটা অন করি, দেখো বেজ অন করলাম, আমি 11, আচ্ছা ডেসিমাল বাইনারিতে যাই, ধরো বললাম বাইনারি, বাইনারিতে গেলাম, 11 পয়েন্ট, এই যে পয়েন্টে চাপ দিচ্ছি কিন্তু পয়েন্ট উঠতেছে না, খেয়াল করছো? পয়েন্টে চাপ দেই, পয়েন্টে চাপ দিয়ে কিন্তু পয়েন্ট উঠে না। তার মানে এখানে এই ফিচারটাই নাই যে তুমি দশমিক দিয়ে কাজ করতে পারবা। রাদার আমি যদি এখন বলি, ধরো তোমারে বললাম ডেসিমালে গেলাম, আমি মনে করি তুলতে চাচ্ছি 12.5, দশমিক উঠানো যাচ্ছে না, আমি দশমিকে বারবার চাপ দিচ্ছি, দশমিক উঠতেছে না। তাহলে এখানে দশমিকটাই সমস্যা। তাহলে দশমিক বলতে পয়েন্টটা আর কি। এই চ্যাপ্টারে তো আবার দশমিক বলতে দশমিকের সংখ্যা বোঝায়। আমরা আমাদের গতানুগতিক লাইফে দশমিক বলতে যা বুঝি আমি তাই বোঝাচ্ছি, এখানে মূলত আমি পয়েন্ট বোঝাচ্ছি। পয়েন্ট আসলে বসানো যায় না এখানে। 12.56, এই পয়েন্টের পরে কিছু পয়েন্ট নিজেই বসতেছে না এখানে, সো পয়েন্টের পরের ব্যাপারটা তো পরের ব্যাপার। সো আমরা নর্মালি ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট এই কনভার্সনটা করতে পারি না। বোঝা গেছে কিনা? মানে ভাইসি ভার্সা, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালও যেতে পারবো না, এন্ড আদার টু, এবং মানে অন্যগুলা থেকে ডেসিমালও আসতে পারবো না যদি দশমিক বলা থাকে ডিরেক্ট। সো ট্রিক্স আছে, ট্রিক্সটা আমরা গত ক্লাসে দেখছিলাম, আজকে আবার দেখবো, আজকে একসাথে পুরাটা দেখবো যাতে করে একটা কম্প্যাক্ট শর্টকাট ভিডিও হিসেবে দেওয়া যায়, বা তোমাদেরও সুবিধা হয় ক্যালকুলেটর হেক্সটা দেখে নেওয়া। ধর আমি তোমাদেরকে বললাম প্রথমে, আমরা বলবো বাইনারি থেকে আমরা বাইনারি থেকে ডেসিমালে যাব, অক্টাল থেকে ডেসিমালে যাব, এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাব। এন্ড সবগুলো অবশ্যই দশমিক ওয়ালা সংখ্যা। পূর্ণ সংখ্যা হলে তার তোমাদেরকে শেখানোর কিছু নেই, এটা তোমরা পারোই অলরেডি। সো দশমিক ওয়ালা গুলা থেকে আমরা, এই যে বাইনারি থেকে দশমিক, দশমিক ওয়ালা বলতে বোঝাচ্ছি আমি পয়েন্ট ওয়ালা ফ্র্যাকশনাল নাম্বার যেগুলো। সো বাইনারি থেকে ডেসিমালে যাব, অক্টাল থেকে ডেসিমালে যাব, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাব ক্যালকুলেটর দিয়ে। ঠিক আছে, তো আমি কয়েকটা সংখ্যা লিখি। ধর আমি তোমাদেরকে বললাম 11.11, এই বাইনারি থেকে তোমাকে তার করেসপন্ডিং ডেসিমেলে যেতে হবে। দ্বিতীয়টা হচ্ছে, তোমাদেরকে বললাম 175.56, এই অক্টাল থেকে তার করেসপন্ডিং ডেসিমেলে যেতে হবে। তারপরে বললাম 7CD.AE, এই হেক্সাডেসিমাল থেকে তার করেসপন্ডিং ডেসিমালে যেতে হবে। এই সবগুলা থেকে আমরা কোথায় যাচ্ছি? ডেসিমালে। সেটা খুঁজে বের করতে হবে এখন তোমাদেরকে ক্যালকুলেটর দিয়ে। হাতে কলমে তো পারবাই, এগুলো তো শেখানোই আছে, তাই না? হাতে কলমেরটা তো বইও দেয়া আছে, তোমরাও পারো, গত ক্লাসে দেখাইছি, বাট এখন ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করো। আগে করছো এটা ক্যালকুলেটর দিয়ে? গত ক্লাসে এটা দেখাইছি কিন্তু আমি। আচ্ছা, বুদ্ধিটা শিখাই দেই। যখনই তুমি অন্যগুলা থেকে ডেসিমালে আসবা এবং পয়েন্টওয়ালা ফ্র্যাকশনাল যে নাম্বার সেগুলা থেকে, তোমার প্রথম কাজ হচ্ছে, এই যে খেয়াল করো এখানে আমি ধরে তোমাকে বললাম 11.11, এটা একটা বাইনারি সংখ্যা। তো তুমি প্রথমে যেটা করবা, যেহেতু আমাদের ক্যালকুলেটর পয়েন্ট জিনিসটা একসেপ্ট করতেছে না বেস কম্পারিজনের ক্ষেত্রে বা বেস কনভার্সনের ক্ষেত্রে, আমরা পয়েন্টটাকে সরাই দিব। সরাবো মানে কি, এটাকে পূর্ণ সংখ্যা বানিয়ে ফেলবো। আমি করব কি, আমি 1111, আমি কি দশমিককে দুই ঘর ডানে নিয়ে গেছি না? এই জন্য এভাবে লেখা যায়। আমি যদি ধরো বলি 75.6, আমি তখন যদি এটাকে পূর্ণ সংখ্যা বানাই, আমার কি করতে হতো একটু বলো তো? 10 দিয়ে ভাগ করতে হইতো। 10 দিয়ে কেন ভাগ করছি বলো তো? কারণ এক ঘর সরাইছি তাই। তো এক ঘর সরাইছে, 10 কেমনে আসলো? 10 টু দি পাওয়ার 1, কারণ এটা হচ্ছে বেস 10, সেই জন্য 10 টু দি পাওয়ার 1 দ্বারা আমরা ভাগ করছি। বোঝানোর জন্য 10 টু দি পাওয়ার 1 লিখলাম, নর্মালি আমরা 10ই লিখতাম। ধরো আমি আবার বললাম, আমি একটা সংখ্যা লিখলাম 7.56, এখন যদি এটাকেই পূর্ণ সংখ্যা বানাই, আমি কি লিখতাম? 756, দুই ঘর ডানে গেছে, তার মানে আমার এই সংখ্যাটাকে আমি 100 গুণ করে ফেলছি। দ্যাট মিনস আমার এখানে এটাকে 100 দ্বারা ভাগ করতে হবে, দ্যাট ইজ 10 স্কোয়ার। সেম গোস ফর বাইনারি অলসো। তুমি যদি দুই ঘর ডানে নিয়ে যাও, তুমি তো দুইয়ের পাওয়ার দুই, মানে এটাকে তুমি 4 গুণ করে ফেলছো। ইউ হ্যাভ টু ডিভাইড ইট উইথ 4, তার মানে কি 2 টু দি পাওয়ার 2। এটা সিম্পল হিসাব, যত ঘর ডানে নিব ওই বেজের তত পাওয়ার দিয়ে ভাগ করব। তোমার এটা অবশ্যই মনে করা লাগবে। এটা যদি তুমি মনে করতে পারো, তার মানে তুমি অন্যান্য নাম্বার সিস্টেমে চলে আসো, বসে করো। তুমি এটা যদি মনে রাখতে পারো ডেসিমালেরটা, তুমি অন্যান্য নাম্বার সিস্টেমেরটা খুব ইজিলি মনে করতে পারবে, কারণ অন্যান্য নাম্বার সিস্টেমটা কিন্তু আমাদের
বলতে পারো ন্যাচারাল, ন্যাচারালি মাথায় নাই, এগুলো আমাদের এই চ্যাপ্টারে আসার পরে মনে করতে হয়। 10 ভিত্তিক এটা আমরা এমনিই পারি না। যে কোনো একটা ক্লাস 7-এর বাচ্চাদের বললেও সে কিন্তু এটা করে দিতে পারবে যে 75.6 কে আমি 756 লিখলাম, তারপরে কাজ কি করতে হবে সে বলবে 10 দ্বারা ভাগ করতে হবে। তুমিও সেটা বলো 10 দ্বারা ভাগ করতে হবে। সো এই কথাটা তুমি একটু বিশেষভাবে চিন্তা করো যে 10 দ্বারা ভাগ করছি, এই কথার মানে কি। আমি যেহেতু এক ঘর ডানে নিছি, আমি সংখ্যাটাকে আসলে 10 গুণ করে ফেলছি। আগে ছিল 75.6, পূর্ণ সংখ্যাটা ভেবে দেখো তো, 75 ছিল না? 75 ছিল, এখন সে হয়ে গেছে 700 সামথিং। আগে ছিল 70+5, এখন হয়ে গেছে 756। আমি কি সংখ্যাটাকে তাহলে 10 গুণ করে ফেলছি না? আগে ছিল 70-এর ঘরের সংখ্যা, এখন হয়ে গেছে 700-এর ঘরের সংখ্যা। আমি যে 10 গুণ করলাম, তাকে 10 দ্বারা ভাগ করে ব্যালেন্স করতে হবে না? এই যে ব্যালেন্সটা করলাম, বুঝতে পারছো? তো ভাগ করছি কত দিয়ে? 10⁻1 দিয়ে। এখানে 2 ঘর ডানে নিছি, 100 দ্বারা ভাগ করছি। ঠিক আছে, তো এখানে যখন আমার সামনে আসছে 11.11, সেটাকে যদি পূর্ণ সংখ্যা বানাই, 2 ঘর দশমিক ডানে নেই, তাহলে এটা হয়ে গেল। ভাগ করতে হবে কত দ্বারা? ফলো দিস ওয়ান। এখানে বেস ছিল 10, তাই 10-এর পাওয়ার 1 দিয়ে ভাগ করছি। বেস ছিল 10, তাই 10-এর পাওয়ার 2 দিয়ে ভাগ করছি। কেন 1 কেন 2? এক ঘর ডানে গেছি, 2 ঘর ডানে গেছি, তাই ব্যালেন্স করার জন্য। তো এখানে কি দ্বারা ভাগ করব? 2 দ্বারা। এখন বাকিটা কি? তোমাকে তো বলছে এই বাইনারি থেকে এটা ডেসিমালে আসতে না। এখন তুমি যেটা করবা, যেহেতু তোমার ক্যালকুলেটর পূর্ণ সংখ্যাকে কনভার্সন করা এলাও করে, তুমি এটাকে এখন ডেসিমালে কনভার্ট করো। 1111 কে তুমি ডেসিমালে কনভার্ট করো। যদি তুমি এমনিই পারার কথা, বাট তারপরে হাতে যেহেতু ক্যালকুলেটর আসেই, আমরা বললাম এখানে 118, কারণ 1111 এটাকে আমরা নিয়ে যাবো তার ডেসিমালে। কত আসছে সেটা বলো তো? 15। 15। এখন এই 15 আসছে না, এই 15-কে তুমি এই 4 দ্বারা ভাগ করবে। তো এখন আমরা মোটটা শেষ করে ফেলি। 15/5, দিস ইজ, সরি, 4। 15/4 হচ্ছে আমাদের 3.75। এটাই হচ্ছে তোমার আনসার। আনসার হচ্ছে 3 এটা হচ্ছে 15/4, এটা হচ্ছে 3.75। এটাই হচ্ছে ট্রিক্স। মানে তোমার বেজ মোডটা যে পরিমাণ লিমিটেশন দেখায়, তুমি সেই লিমিটেশনটাকে দশমিক শিফট করে বা পয়েন্ট শিফট করে ব্যালেন্স করে ফেলছো। তারেক, বুঝতে পারছো? এর বেশি ডিটেলে যাচ্ছে না, কারণ এর বেশি ডিটেলে যাওয়ার আমাদের প্রয়োজন নেই। রিভাইজ ক্লাস তো, পরীক্ষায় হ্যাক্সটাই দরকার। হ্যাক্সটা তো আর স্যারের বোঝানোর দরকার নেই, আসবে তো এমসিকিউতে নাকি। এটাই বোঝা গেছে তারিক? ওকে, এখন আসো এখানে। তো সিমিলারলি এখানেও কাজ করা যাবে। 175 অক্টালকে ডেসিমেলে নিব। 175.56 এই অক্টাল থেকে তার করসপন্ডেন্ট ডেসিমেলে যেতে হবে। তাহলে আমরা কি করবো বলতো? এখানে এটাকে আমি লিখতে পারি 175, দশমিকে 2 ঘর টানিয়ে নিতে হবে পূর্ণ সংখ্যা বানানোর জন্য। তো 17556 ডিভাইড বাই কত দ্বারা ভাগ করব? এখানে বেস কত? 8 না? অক্টাল তো নাকি? এই যে আসো তো, এটা তো অক্টাল। তো অক্টাল যদি হয় 8-এর পর কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা, কারণ 2 ঘর ডানে নিছি না তারিখ। 8-এর পর 2 দ্বারা ভাগ করলাম। এখন এই অক্টালকে করসপন্ডিং ডেসিমালে নাও, তাকে 64 দ্বারা ভাগ করো, তুমি তোমার দরকারি ডেসিমালটা পেয়ে যাবে। আমরা এখন মোডটা চেঞ্জ করে বেজে যাই। এরপরে এখানে আমরা অক্টাল লিখবো, অক্টালে দিলাম। অক্টালে গিয়ে আমি লিখলাম 17556, এটা আসলো আনসার। এটাকে তার করসপন্ডিং ডেসিমেলে নিয়ে আসি। ডেসিমেল কত আসছে? না, সরি সরি সরি, অক্টালে কি ছিল? 17556, এটা হচ্ছে আমার অক্টাল। ডেসিমেলে কি আসছে? 8046। 8046টা মনে রাখো। আমরা মোডটা চেঞ্জ করে ফেলে দেখি তো আনসার এটা আছে কিনা। আনসার এটাই এখনো আছে। তো আমরা বললাম আনসার ডিভাইডেড বাই কত হবে? 8-এর পাওয়ার 2, 64। কত হয় দেখো এখন? 125.71। তোমার মেইন সংখ্যা যত ঘর ডিজিট দেয়া থাকে দশমিকের পরে, তুমি সেটা তত তত ঘরই রাখো। 125.71 রাখো, সমস্যা নেই। তুমি এটাকে 125 তুমি যদি চাও এটাকে রাউন্ড ফিগার করতে, তাহলে রাউন্ড করতে চাও, তাহলে 72 লিখে দাও। 125.72। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার তো? তাহলে বাকিটা নিজেরা করো। এটা একটু নিজেরা করে ফেলে কষ্ট করে। হেক্সাডেসিমালটা এটা হচ্ছে 7CD। 7CD পয়েন্ট এই হেক্সাডেসিমালটাকে তার করসপন্ডিং অক্টালে ডেসিমালে নাও। তো আমাদের নাম্বারটা কি ছিল? 7CD। তাই বললাম 7CD.AE, এটা হেক্সাডেসিমাল ছিল না? আমরা কি করব? দশমিককে 2 ঘর ডানে নিয়ে আসবো, তাই বলবো 7CD.AE। তারপরে কি করতে হবে? এটা কাফারা দেওয়া লাগবে। 16 টু দি পাওয়ার 2 দ্বারা ভাগ করবো, তাই না? বেস টু দি পাওয়ার যত ঘর আমি শিফট করছি
সেটা। এখন এটাকে তার করসপন্ডেন্ট ডেসিমেলে বানাও, সেম কথা তিনবার বলে ফেলছে এই নিয়ে, সেটা না পারার কোনো কারণ আসলে দেখি না এখন আর। তাই আমি বললাম এখন এই যে আমরা মোডে গেলাম, বেজে গেলাম, তারপরে আমরা এখানে আসবো হেক্সাডেসিমালে, এই যে হেক্সে দিলাম, এখানে আমি লিখবো 7। এখানে জাস্ট মাথায় রাখবা দিলেই কিন্তু 7C আসবে। আমারটা 991 ES প্লাস, কার কাছে কি আছে সেটা অনুযায়ী তোমরা দেখে নিও। মাঝে মধ্যে যেটা হয় যে শিফটে দিয়ে তুমি যখন এখানে দিবা, এটা কিন্তু এখানে সরি আলফা দিয়ে যখন তুমি এখানে দিবা, নর্মালি কিন্তু আমরা এই লেটার গুলো আলফা দিয়ে তুলে থাকি ইকুয়েশন সলভ করার সময়। তুমি যদি সেই স্টাইলটা ফলো করো, দেখো আলফা দিয়ে যখন আমি দিই, এটা কিন্তু একটু নর্মাল ফন্টের সি আসে, সেটা কিন্তু হেক্সাডেসিমালের সি না। তুমি এভাবে না দিয়ে ডিরেক্ট এই সি যে বাটনের উপরে আছে সেই বাটনে চাপ দিয়ে দিলে এখানে সি হয়ে যাবে, আলাদাভাবে শিফট বা আলফা হিসেবে দেওয়ার দরকার নেই। বোঝা গেছে কিনা? তাই আমি বললাম শিফটে দিলে অবশ্যই সমস্যা হয় না, শিফটে দিলে সেটাই আসে, কারণ শিফট এখানে কাজ করে না ওইভাবে। আচ্ছা যাই, 7C D, তাই না? ডি যে এখানে আছে, তারপরে এ কোথায়, এই যে এ আছে, তারপর ই আছে, এই যে ই কোথায়, এই যে 7CD লিখলাম। এরপরে এটা লেখার পরে আমরা এখানে সমান চিহ্ন দিলাম, তারপরে এটা আসলো এখানে, দেন আমার ডেসিমাল এই যে এখানে এখানে দিয়ে ডেসিমালে কনভার্ট হয়ে গেল কত, সেটা 511406। এটাকে আমরা এখন মোডে দিয়ে চলে আসলাম। দেখো আনসারে কিন্তু এখনো এটাই আছে। আর এই আনসারটাকে আমরা কত দ্বারা ভাগ করব, 16 স্কোয়ার, 256 দ্বারা ভাগ করব। 16 স্কোয়ার দ্বারা ভাগ করে কত আসে দেখো, 1997.67। তো আমি বললাম এটা হচ্ছে 1997.67। যেহেতু আমাদেরকে দশমিকের 2 ঘর বলছে এখানে, আমরা আনসারটা তো দশমিকের 2 ঘর করে রাখবো। 67 না বলে আমরা বলবো 68, রাউন্ড ফিগার। ওকে, আশা করি বুঝতে পারছো। সো দিস ওয়াজ আদার্স টু ডেসিমাল, যখন ফ্লোটিং পয়েন্ট থাকে বা দশমিক থাকে বা ফ্র্যাকশনাল থাকে। ঠিক আছে কিনা? এটা হচ্ছে ক্যালকুলেটর ট্রিক্স। তুমি তো অবশ্যই হাতে কলমে করতেই পারবা, বাট এইভাবে একই ক্যালকুলেটর দিয়ে করতে পারবে। অন্যভাবে তো করা শিখই পারছোই, তোমরা গত কাছে দেখাইছি, তোমরা আগে থেকেই পারো এটা। রিফাত বোঝা গেছে? তুমি বুঝছো? ওকে গুড। তাহলে আমরা এখন অন্যটাতে আসি, ভাইসি ভার্সা। এখন আমরা ডেসিমাল থেকে বাকিগুলোতে ব্যাক করব। ঠিক আছে? ডেসিমাল থেকে যখন বাকিগুলোতে ব্যাক করতে যাচ্ছি, তখন আমরা আরেকবার লিখি। এটা ছিল কি, বাইনারি টু ডেসিমাল। এখন আমরা যাবো ডেসিমাল টু এগুলাতে। তো এখানে ছিল ব্যাপারটা এরকম, আমি এটাকে কপি করে নিই। এখানে ছিল ব্যাপারটা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল। আর এখন যেটা করব সেটা হচ্ছে পরের পাতায় গিয়ে এখন আমরা দেখব ডেসিমাল থেকে বাকিগুলোতে। আমি ডেসিমাল থেকে বাইনারিতে যাব, ডেসিমাল থেকে অক্টালে যাব, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাব, অবশ্যই ফ্র্যাকশনাল নাম্বার। ঠিক আছে? আমি বললাম একটা সংখ্যা, মনে করে বললাম 17.95, এই ডেসিমালকে তার করসপন্ডিং বাইনারিতে তোমাকে যেতে বলবো। ঠিক আছে? অনুরূপভাবে বাকিগুলো তো আমরা যেতে পারবো। 17.95 থেকে আমরা ডেসিমালে যাব, বাইনারিতে যাব, অক্টালে যাব, তার করসপন্ডিং আমরা হেক্সাডেসিমালে যেতে পারি। আমাকে বলা হলো এটা থেকে তার বাইনারিতে আসো, এটা থেকে তার অক্টালে আসো, এটা থেকে তার হেক্সাডেসিমালে আসো। তো এই যে কনভার্সনটা, ডেসিমাল থেকে অন্যান্য গুলাতে কনভার্সন, ডেসিমাল টু আদার্স যখন তোমাকে বলা হবে, তখন তোমাকে একটা সূত্র মনে করতে হবে। সেটা কি সূত্রটা? হচ্ছে এটা, যে তুমি এখানে নিবা যেটা, সেটা হচ্ছে তোমার নাম্বার নাম্বার ইন্টু বেস টু দি পাওয়ার, এই যে দশমিকের পরে কত ঘর আছে সেটা। তো এটাকে আমরা স্মল এন বললাম। ক্যাপিটাল এন দ্বারা কি বোঝাচ্ছি? ওই নাম্বার স্বয়ং নিজে। বুঝতে পারছো? ক্যাপিটাল ক্যাপিটাল দ্বারা কি বোঝাচ্ছি? ক্যাপিটাল এন দ্বারা কি বোঝাচ্ছি? ওই নাম্বারটা, পুরো নাম্বারটা 17.95 পুরোটা, ইন্টু বেস কি, আমরা কি এখানে বেস বলতে আমরা কোথায় যাচ্ছি সেটা, মানে আমরা কোন বেজে যেতে চাচ্ছি। তা আমরা এখান থেকে কোন বেজে আসতে যাচ্ছি বলতো? টুতে না? বেস টু তো বাইনারিতে আসতে যাচ্ছে, তো 2 টু দি পাওয়ার, দশমিকের পরে কয় ঘর আছে? 2 ঘর, তো 2 টু দি পাওয়ার 2 হবে এখানে। যদি বলা হয় এটা থেকে অক্টালে আসো, তাহলে কি করবো? এই সেম নাম্বার ইন্টু বেস কত, 8 টু দি পাওয়ার কত, 2। যদি বলা হয় হেক্সাডেসিমালে যাও, নাম্বার সেমটাই, ইন্টু 16 টু দি পাওয়ার, বেস কত, বেস তো 16 টু দি পাওয়ার কত হবে, 2 হবে। আশা করি বুঝতে পারছো। তো আমি এটাকে জেনারেল সূত্র হিসেবে এখানে রেখে দিলাম। এটা হচ্ছে জেনারেল সূত্র, নাম্বার ইন্টু বেস টু বি, যে বেজে আমি যেতে যাচ্ছি সেটা, টু দি পাওয়ার স্মল এন হচ্ছে দশমিকের পরে কয় ঘর আছে। তো এটা জাস্ট দেখে দেখি মনে থাকবে আশা করি। আমি এখানে লিখবো কি, আমি বলবো এখানে 17.95 ইন্টু যেতে চাচ্ছি বাইনারিতে, লিখবো 2 টু দি পাওয়ার কত আছে দশমিকের পরে, 2 লিখলাম। গুণ করো, গুণ করার পরে কি হবে সেটা দেখা যাবে। আমি বললাম এখন 17.95 ইন্টু 2 স্কোয়ার মানে তো 4, লিখলাম এটা 71 পয়েন্ট কত,
8, তাই না? এটা কিসে আসলো? এটা তো একটা নর্মাল ডেসিমাল সংখ্যা না? এখন আমরা যেটা করব, এই সংখ্যাটার যে পূর্ণ সংখ্যিক পার্টটা আছে, এটা তো এখন দেখো আমি এসি করে দিই, আনস দিলে কিন্তু এটাই আসবে, 71.8টাই আসবে। এখন আমি মোডে গেলাম, এই সংখ্যাটাকে যেটা আসছে আনসার হিসেবে, যেটা আসছে 71, তো কত জানি আসলে আনসার হিসেবে আপনার দেখাই দিই, 71.8। এই যে আনসার হিসেবে যেটা আসছে, আমরা সেটাকে তার করসপন্ডিং বাইনারিতে নিয়ে যাব, দেখো কি হয়। আমি যদি বলি এখন মোডে গেলাম, বেইজে দিলাম, আনস দিলাম, দেখো আনস যদি আমি দেই, ডেসিমাল আছে তো, আনস যদি আমি দেই, এটা কিন্তু তার পূর্ণ সংখ্যাটাই নিচ্ছে, কারণ এই মোডটা দশমিকের পরে গেছে মানে রাখতেই পারে না, এটার ক্যাপাসিটিতে সেটা নাই। এই মোডটা ফ্র্যাকশনাল বলতে কিছু রাখতে জানে না, সে শুধুমাত্র ওই 71 পয়েন্ট সামথিং না, 71ই রাখছে। এখন এই যে ডেসিমালটা আসলো, আমরা এটাকে তার করসপন্ডিং কিসে নিয়ে যাব? বাইনারিতে। কত আসছে দেখো তো, ওয়ান, এই যে 1000111। একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এখানে একটা পাপ করছিলাম, পাপটা কি ছিল? আমি কিন্তু ইচ্ছা করে 4 দ্বারা গুণ করছি, এটা কিন্তু করার কথা ছিল না। আগেরটাতে যা করছিলাম তা কিন্তু আমি দেখতে পারতেছিলাম, দশমিকের 2 ঘর ডানে নিয়েছিলাম, সেজন্য বেইজের পাওয়ার অত দ্বারা ভাগ করছিলাম। দশমিকের 2 ঘর ডানে নিয়েছিলাম, তো 10 স্কোয়ার দ্বারা ভাগ করছি। দশমিকের পর 2 ঘর ডানে নিয়েছিলাম, আমরা 2 এর স্কোয়ার দ্বারা ভাগ করছি। হেক্সাডেসিমাল এখানে দশমিকের পর 2 ঘর ডানে নিয়েছিলাম, 16 স্কোয়ার দ্বারা ভাগ করছি। এখানে কিন্তু কোনো কথা নাই, বার্তা নাই, নিজে থেকে গুণ করে দিছে। কেউ কি, আমি কি এখানে দশমিকের 2 ঘর ডানে নিছি? না তো। আমি কিছু, আমি তো এমনও না যে দশমিকের 2 ঘর বামে নিছি, তাও করি না, আমি ডিরেক্ট 2 স্কোয়ার দ্বারা গুণ করে দিছি। এটা কি একটা আননেসেসারি জিনিস ছিল না? কেন? কারণটা হচ্ছে এই যে, সে দশমিকের পরে জিনিসগুলোকে রাখতে জানে না, তাই আমি ইচ্ছা করে 2 ঘর বাড়ায় রাখছি। বুঝছো? এখন যখন এটা তার বাইনারিতে চলে আসছে 10001111, সে কি একটা বড় সংখ্যার বাইনারি না? তোমার 2 লেটার কম থাকার কথা ছিল এখানে, 2টা লেটার বা 2টা ডিজিট কম থাকার কথা না? তুমি তো এখানে 2 স্কোয়ার দ্বারা গুণ করে কি করছো? বড় করে ফেলছো না? কত ঘর বড় করছো এটাকে? 2 ঘর বড় করছো। তো যে বাইনারিটা আসছে, সেটা কি 2 ঘর বড় না? যে বাইনারিটা সেটাকে 2 ঘর বড় না? ওকে, তো যেহেতু 2 ঘর বড় বাইনারি আসছে, তো তুমি 2 ঘর বামে নিয়ে আসো, তাহলে তো ঝামেলা মিটে গেল। তোমার আনসারটা কি হবে? 10001.11 আনসারটা। তুমি বলবা কি এখানে আনসারটা? এখানে কি আসবে? 100, 3টা জিরো না আসছে, তো এটাই জিরো, 3টা জিরো, 111। বাট তোমার কি করতে হবে, তোমার তো মেইন সংখ্যাতে আসলে এটা থাকার কথা ছিল না। মেইন সংখ্যাতে তোমার 2 ঘর বামে থাকার কথা, তুমি এখান থেকে 2 ঘর বামে চলে আসো। আনসারটা কি হবে তাহলে? 10001.11। এটা 100% মিলে না, এটা হচ্ছে সমস্যা। এটা কিছুটা প্রিসিশন এরর করতে হয়, এরর থাকে কিছু, 100% মিলে না। কারণ এখানে ঝামেলাটাই এটা, তোমার পুরাটা মিলবে না, তোমার একটু কাছাকাছি যাওয়া লাগবে আর কি, এই হচ্ছে কথা। এখানে এখানে আসে কত? এখানে আসে কত? এখানে আসছে কত? সো কাছাকাছি না? তো এই ব্যাপারটাও বলে রাখি, ও যেটা বলছে যে ভুল বলে নাই, যে তোমার আনসারটা মানে কাছাকাছি আসবে। মানে আগেরটাতে যেটা আসছিল, আগেরটাতে যেটা, এটাতে কিন্তু কোনো সমস্যা নেই, এটা একদম পারফেক্টলি সেম আসবে। যদি এখানে সামান্য প্রিসিশন এটা চলে আসে, সো এটা তোমার বুঝে নিতে হবে। সামান্য পার্থক্যই আসবে, খুব বড় পার্থক্য আসবে না। বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা। সো 17.95, এই ডেসিমালের বাইনারি হচ্ছে এই যে এটা। ওকে, এখন আসো পরেরটাতে, আমরা এইটারই অক্টালে যাব। আমি বললাম 17.95, এটাকে তার অক্টালে নিতে হলে আমরা কি করতে হবে এখন? এই যে ডিজিট ইনটু বেস কত আমার এখানে 8, আমি 8 যেতে চাচ্ছি তো 8, কত দ্বারা কত পাওয়ার দিব এখানে? 2, 8 স্কোয়ার দ্বারা গুণ করবো, তাহলে এটা করে ফেলি আমরা। 17 পয়েন্ট, আচ্ছা বেসটা আমি এখানে চেঞ্জ করি, 17.9595 ইন্টু 8 স্কোয়ার মানে 64। কত আসছে দেখো তো? 1148.8, তাই তো? এটা আসছে। এখন আমরা কি করবো বলতো? এখন আমরা মোডে যাব, বেইজেনে যাব, এই যে সংখ্যাটা আসলো ডেসিমালে, এই যে সংখ্যাটা আসলো ডেসিমালে, আমি এখানে লিখবো আনস, লিখলাম। এটাকে তার অক্টালে, দেখো অটোমেটিক্যালি আমার দশমিকটা বাদ চলে গেছে। আমরা তার অক্টালে যাব। অক্টালে কত আসছে? 21274। কত আসছে দেখো তো? 2174। আমি কি 2 ঘর বাড়াই ধরছিলাম না? এই যে 8 স্কোয়ার দ্বারা গুণ করছি, মানে কি 2 ঘর বাড়াইছিলাম অক্টালের ক্ষেত্রে? সো এখানে যেটা হবে, এবং খেয়াল করে এখানে একটা ঝামেলা হচ্ছে এটাই, যে আমরা কিন্তু দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যা দ্বারা গুণ করতেছি, অক্টালের বেস দ্বারা গুণ করতেছি কাকে? দশমিকের জিনিসটাকে। এই জন্য এখানে একটা এরর চলে আসে অটোমেটিক্যালি। এটা কিন্তু ছিল 10 ভিত্তিক, আর কাজ করতেছে কিন্তু 8 ভিত্তিকের হিসাব দিয়ে, এই জন্য সামান্য এরর চলে আসে। বুঝতে পারছো? তো যাই হোক, যেটাই হোক, এখানে কত আসতেছে? 2174। তো আনসার তো আসছে আমাদের কনভার্ট করার পরে 2174। তো যেটা করতে হবে আমার এখানে, যেহেতু আমি 2 ঘর ডানে বাড়ায় ধরছিলাম, আমি 2 ঘর বামে নিয়ে আসবো, এটা হবে 21.74। এটাই হচ্ছে তার করসপন্ডিং অক্টাল। বুঝা গেছে?
তাহলে এটা যদি বোঝো তাহলে হেক্সাডেসিমালটাও করতে পারবা। 17 পয়েন্ট, আবার সেম সংখ্যা 17.95 কত দ্বারা গুণ করবে এখন আমরা এটাকে? 16 টু দি পাওয়ার 2 দ্বারা। তো করে ফেলি আমরা এখন আবার নর্মাল মোডে যাই। 17.95 ইন্টু 16 স্কোয়ার কত আসে? কত আসে এটা? তো আমরা এখন এটাকে রাখবো, মোডে যাব, বেইজেনে যাব, আমরা এখানে আনস লিখবো। এই যে আমার সংখ্যাটা দশমিকটা বাদ দিয়ে চলে আসছে, এখন এটাকে তার করসপন্ডিং হেক্সায় নিয়ে যাবে। কত আসছে? 11F3। আনসার যেহেতু আসছে 11F3, তুমি জাস্ট 2 ঘর বামে নিয়ে আসবে এটাকে। এই হচ্ছে আনসার 11F3। বুঝা গেছে? ক্লিয়ার তো? এই হচ্ছে তোমাদের কনভার্সনের শর্টকাট উইথ ক্যালকুলেটর। তো এটা হচ্ছে তোমার ছিল বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে ডেসিমালের কনভার্সন, আর এই পাতা হচ্ছে তোমার ডেসিমাল থেকে বাকিদের কনভার্সন। ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল কনভার্সনে এরর আসবে দশমিকের পরের অংশে, সেটা ইগনোর করার কোনো সুযোগ নেই, এটা আসবেই। সো ওটার কাছাকাছি ধরে নিয়ে মিলাইতে হবে আর কি। আচ্ছা, আগে আমরা নর্মালি দেখি যে এই যে 17.95 আছে সংখ্যাটা, 17.95 এই সংখ্যাটার, এটা তো আমাদের ডেসিমাল, তার অক্টালটা এমনি কি হয়? অক্টালটা এমনি কি হয়? আমরা এক অক্টাল এমনি বের করলে আমাদের কি আসতো বলো তো আনসারটা? 8 দ্বারা ভাগ করতাম, তাই না? তো আমি এটা দিয়ে শুরু করি। আমরা মানে পূর্ণসংখ্যিক পার্টটাকে 8 দ্বারা ভাগ করতে থাকবো টিল উই গেট 0, আনসার 0 ওয়েট করব। আর দশমিক ওয়ালাটাকে আমি 8 দ্বারা গুণ করতে থাকবো পূর্ণ সংখ্যা আসা পর্যন্ত, অথবা কোনো রিপিট আসার আগ পর্যন্ত। তো আমি সেটা যদি করি, 17/8, 8 × 2 = 16, ভাগশেষ হচ্ছে 1। এটা এক লাইনেই শেষ। এরপরে 8 8 0 0, ভাগশেষ হচ্ছে 2। তাহলে আমাদের কত আসলো আনসারটা? 21। দেখো পূর্ণ সংখ্যায় কিন্তু কোনো সমস্যা নেই, আমি আন্দাজে বলছিলাম ভুল হয়েছে। পূর্ণ সংখ্যা পার্টটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা এখন আসলে দশমিকের পার্টে, এই যে 0.95, 0.95 কে কত দ্বারা গুণ করবো আমরা? 8 দ্বারা। তো 0.95 ইন্টু 8 কত হয়? 0.95, 0.95 ইন্টু 8 কত হয়? 7.6। আমি লিখলাম এটা হচ্ছে 7.6। আমরা এখানে কাকে মার্ক করব? পূর্ণ সংখ্যার পার্টটাকে মার্ক করব। তারপরে আমাদের দশমিকের যে অংশটা, পরের অংশটা, ফ্র্যাকশনের পার্টটা, 0.6 ইন্টু 8, এটা 6টা 48 না, এটা হবে 4.8। তারপরে আমরা এখানে আবার গুণ করব কত দ্বারা? 0.8 কে গুণ করব আবার 8 দ্বারা, 18 64, 6.4। এটা চলতে থাকবে, এটা আসলে 0.4 চলে আসছে না? 0.4 ইন্টু 8 কত আসছে? 4 8 32, তাহলে 3.2। এর বেশি তো যাওয়ার দরকার নেই। তো 4 ঘর গেলেই চলে, আমি বলবো কি 7463। ঠিক আছে, এই যে 7463 পর্যন্ত আমার এনাফ, এর বেশি যাওয়ার দরকার আসলে নাই। কারণ কারণ না, আর দরকার নেই। আমি বলবো কি 21.7463। আমাদের আনসারটা কত আসলে একটু বলো তো আগের বার? ক্যালকুলেটর দিয়ে করে আনসার কি আসছিল? 21 পয়েন্ট তো আসছিল। 7460 জায়গায় কি আসছিল? 74 আসছিল না? আরেক আসছিল। তাহলে ঠিক আছে, আমাদের তো সমস্যা নেই, আমার মেথডটা কাজ করতেছে। হ্যাঁ, মিলে নাই কই? তোমার তো এখানে 2 ঘর থাকলে, আরে 95 এটা আসছে তো। আমাদের আনসার কি এটা আসছে একটু আগে? তাহলে তাহলে কি সমস্যা? আমরা হাতে কলমে করে যদি 74 আসে, তো বেটার না ক্যালকুলেটর দিয়ে 74 নিয়ে আসলাম? তাহলে আমাদের মেথডটা কি? মেথডটা প্রমাণিত তাইলে। মেথডটা কিন্তু কাজ করতেছে। মেথডটা কি? সংখ্যাটা ইনটু আমি যে বেইজে যেতে যাচ্ছি সেটা টু দি পাওয়ার আমাদের গিভেন সংখ্যায় বা আমাদের মূল সংখ্যা ডেসিমাল সংখ্যায় দশমিকের পরে কয় ঘর আছে সেটা। তো এই মেথডটা ফলো করো, বাসায় যে আরেকবার রেকর্ডটা দেখো, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে এই পার্টটা। বুঝা গেছে? এই তো। তো দেখো এমসিকিউ তে কিন্তু তোমার সময় ভালোই বাঁচতেছে এখানে, কারণ এখানে কিন্তু ভাগ করা, দেন আবার দশমিকের পর সংখ্যাকে গুণ করতে থাকা, পূর্ণ সংখ্যাকে পিক করা, উপর থেকে নিচে লিখা সময় লাগে, কিন্তু সেই জায়গায় এটা কিন্তু তোমার সময় খারাপ না, ভালোই বাঁচাচ্ছে। এখন আসো আমরা চলে যাই একটা জিনিস যেটা আমরা সারা জীবন করে আসছি, বাট আমরা আসলেই জানি না আমরা কিভাবে এটা করি। তারেক, তুমি আমার আইসিটি ক্লাস আগে আসছিলা? তাহলে তুমি একটা বিয়োগ করো তাহলে। এখন আমি বললাম তোমাদেরকে 135 থেকে 1537 থেকে তোমরা বিয়োগ করবা 1269। 1357 থেকে 1269 বিয়োগ করবা, আমরা বিয়োগ শিখবো আজকে। আচ্ছা, সবাই একটু খেয়াল করবা। তোমরা যেটা ভাবতেছো তোমরা পারো, তোমরা আসলেই পারো কিনা খেয়াল করো। 7 থেকে তো নয় বিয়োগ যায় না, তাই না? কি করব? হাতের নিয়ে আসতে হয়, বড় করতে হয়, ধার করতে হয়। কার থেকে ধার করব? 5 থেকে। 5 থেকে কত নিয়ে আসি আমরা? 1। কয় হয়ে যায় কত?
এটাকে একটা বাচ্চাদের মতো কথা হয়ে গেল না, যে আমি একটা সংখ্যার সাথে আয়না লাগাই দিলাম, কত যদি নিয়ে আসি এক, ব্যাপারটা একটু খেয়াল করবা। আমি এখান থেকে এক খুলে নিয়ে আসলাম, আয়না সাথে সাথে লাগাই দিলাম, বললাম 17 হয়ে গেছে। এটা কি বাচ্চাদের মতো কথা না? যে সাথে সাথে এক হইলে কত হয়, তুমি সাথে সাথে এক হইলে কত হয় তুমি কি বলতা? 8 বলতা। তুমি এখন বলতেছো এর সাথে সাথে এক লাগলে 17 হয়, লাগাই দিছো কেমনে? আবার এখান থেকে কিন্তু তুমি খুলে নিয়ে গেছো যখন, তখন কিন্তু ঠিকই বলছো, 5 থেকে এক নিয়ে গেলাম, কত হয়ে গেল? 4। এখানে করছো বিয়োগ, আর এখানে যোগ না করে লাগাই দিছো না, তা কি হইলো? আরেক উত্তর কি? এক মানে 10। তাহলে এই হচ্ছে মেইন কথা, যে আমি যখন এখান থেকে এক নিয়ে আসি, আসলে এক আসেন, এখানে আসে কে? 10। আমরা কিন্তু ক্লাসে এটা বলছিলাম, এই ঘরটা হচ্ছে এককের ঘর, এখানে বোঝাচ্ছে এই 7 কি বোঝায়? এই 7 বোঝায় এই এই সংখ্যাতে এক আছে কয়টা? 7টা। 5 আছে, 10 আছে কয়টা? 10 আছে কয়টা? 5টা। 100 আছে কয়টা? 3টা। 1000 আছে কয়টা? একটা। তুমি যখন এই 5 থেকে এক নিছো, তুমি মূলত এক নাও না, তুমি মূলত নিছো 10, কারণ এখানে 5টা 10 ছিল, তার থেকে তুমি একটা 10 নিয়ে গেছো, সেই 10 এই সাথে সাথে যোগ হয়ে হইতে 17, নট এক সাথে সাথে লেগে 17 হয়ে গেছে। এটা না বুঝলেও চলে, কিন্তু না বুঝাটা আর কি একটু, শিক্ষিত মানুষ হিসেবে এটা কষ্টের, যে নাম্বার সিস্টেম বারবার এই বিয়েটা যদি তুমি না বুঝো। তো আমার এখানে কি হয়েছে, আমি যখন 10 নিয়ে আসলাম, 10-এর সাথে 7 যোগ হয়ে হয়েছে 17। ওকে, ভেরি গুড। 17 থেকে তো 9 বিয়োগ যায়, এটা তো আমরা পারি করতে। 17 থেকে 9 গেলে কত হয়? 8। 8 আসলো। তো এখান থেকে তো আমি এক খুলে নিয়ে গেছিলাম, বা এখান থেকে আমি একটা 10 নিয়ে গেছিলাম। এখন আছে 4টা 10, এখানে আছে 6টা 10। 4 থেকে তো 6 বাদ যায় না, আমি আবার এখান থেকে বড় করব। এখান থেকে যখন আমি বড় করব, ইট উইল নট বি 1, ইট উইল নট বি 10, ইট উইল বি 100। কেন? কারণ এটা হচ্ছে শতকের ঘর, তাই না? এখানে কি আছে? এখানে তো শতকের ঘর না, এটা এটা তো হচ্ছে শয়ের ঘর। এখানে 3টা 100 আছে, তুমি তার থেকে একটা 100 নিয়ে যাবা, দ্যাট উইল মেক দিস 150। এটা কিন্তু দশকের ঘর, মাথায় রেখো। এটা কিন্তু 5 না, দশকের ঘর। মানে এটা অলরেডি 50, অলরেডি 40, কারণ এখান থেকে তো 1 চলে গেছিল না? 40 আসছে আরো 100, কারণ এখানে তো আসে, এটা তো দশকের ঘর। এটা তো 40 হয়ে গেছে অলরেডি, 40 থেকে তো 60 বাদ যাবে না। তো আমি কি করছি, এখান থেকে 100 নিয়ে আসছি, যেটার নাম দিয়েছি আমরা এক নিয়ে আসলাম, বাট মূলত এখানে আসছে কত? 100। এখানে ছিল কত? 40। 140 হয়েছে। 140 থেকে তুমি 60 বাদ দাও, কত থাকে? 80 থাকে। 80 মানে কি? 8টা 10, তো এখানে 8 বসবে। বাকিটা তোমরা বুঝো, বাকিটাতে আমার বলার দরকার নেই। এখান থেকে এটা অলরেডি একটা দিয়ে 2 হয়ে গেছে, 2 থেকে 2 গেলে শূন্য। বা এখানে আসলে 2 থেকে 2 না, এখানে আসলে হচ্ছে 200 থেকে 200 বাদ গেছে, আর এখানে 1000 থেকে 1000 বাদ গেছে, তাই শুধু আসছে। দিস ইজ দ্য সাবট্রাকশন মেথড। এটা কেন বললাম? কারণ এটা অন্যান্য বিয়োগেও তোমার কনসেপচুয়ালি কাজে লাগবে। দশমিক এটা তো আমরা পারি, তাই না বুঝেও হয়ে যায়, কারণ আমরা শর্টকাটটা জন্ম থেকে পারি তো, মানে অলমোস্ট নার্সারি থেকে আমরা শিখে আসছি। তাই এটা ভুলার আমাদের সুযোগ নাই, যে কেউ আমরা এটা পারি। কিন্তু আসলে আমরা বুঝি না এটা কেমনে পারি। এখন এটা গেল আমাদের কিসের বিয়োগ? ডেসিমালের বিয়োগ, তাই না? তো এখন এই ব্যাপারটা তুমি যদি বুঝে যাও, ডেসিমালের বিয়োগে আমরা যা করলাম সেটা ছিল 10-এর পাওয়ার নিয়ে কথাবার্তা। তো এখন যদি তোমাকে বলো অক্টালের বিয়োগ করো, তোমার অবশ্যই এটা পারার কথা। অক্টালের বিয়োগের ক্ষেত্রে আমরা কি নিয়ে আসবো? আমরা 8 নিয়ে আসবো, আমরা 64 নিয়ে আসবো, আমরা 8-এর পাওয়ার কিউব নিয়ে আসবো। এটা আমি পারি না। 8-এর পাওয়ার কিউব, 8-এর পাওয়ার 4 নিয়ে আসবো আমরা। এখানে যেরকম 10 প্রথমবার আনছি, বড় করার সময় 10 আসছে, এরপরে আবার 100 আসছে, এরপরে আবার 1000 আসবে। 8-এর ক্ষেত্রে 8-এর পাওয়ার গুলো আসবে, 8-এর পাওয়ার 2, 8-এর পাওয়ার 3, এইভাবে আসতে থাকবে। আশা করি বোঝা গেছে। ঠিক আছে। এখন যেটা তোমাদের বিয়োগের পার্ট থেকে লাগবে মূলত, সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট। এটা মূলত আমাদের পড়ার বিষয়। সো আমি খেয়াল করছি বইগুলাতে ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট বোঝানোর আগে মেইন 10-এরটা বোঝায় না। 10 ভিত্তিকেরটা তুমি যদি না বুঝো, তুমি কোনো ভিত্তিকেরটাই আসলে ঠিক মতো বুঝো না। এটা ভালো করে মাথায় রাখবা। তুমি যদি 10 ভিত্তিকেরটা পারো, অন্য ভিত্তিকেরটাতে তুমি খুব সহজে স্লাইড ইন করতে পারবা। আর যদি 10 ভিত্তিকেরটা না পারো, তুমি ওগুলা জাস্ট মনে করতেছো, বুঝছো, তুমি জাস্ট মুখস্থ করতেছো, আসলে বুঝো নাই, ফিল করতে পারবা না। 10 ভিত্তিকেরটা আমাকে আসলে ফিল দেয়, এই জন্য আমি বারবার যাই করি 10 ভিত্তিক দিয়ে শুরু করি, দেন অন্য ভিত্তিকে আসে কথা বলি। কারণ 10 ভিত্তিকেরটা আমরা জন্মগত ভাবে পারি, এটা এত এত ভালো পারি আমরা যোগ বিয়োগ। ঠিক আছে, হাতের এক আনলাম, লাগাই দিলাম, 17 হয়ে গেল, এরকম ব্যাপারটা। তো আমি যখন বলবো ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট, তার আগে আমরা যেটা দেখবো সেটার নাম হচ্ছে আর্স কমপ্লিমেন্ট এন্ড আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট। আর বলতে কি বুঝি আমরা? আর বলতে আমরা কি বুঝি বলতো? ওই বিশেষ সংখ্যা পদ্ধতির বেইজ,
রেডিক্স বলা হয় ইংলিশে এটাকে। রেডিক্স মানেই কিন্তু বেজ, আমরা এটা মাথায় রাখবো। বেজ শব্দটার আরেকটা সিনোনিম হিসেবে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে রেডিক্স। এই রেডিক্স থেকেই আমাদের এখানে আরটা আসছে। ঠিক আছে, ধর আমি আমি যখন কথা বলবো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে, ডেসিমাল নিয়ে, তখন আমাদের আর এর মানটা কত? 10। 10 ভিত্তিক সংখ্যা। যখন আমরা বাইনারি নিয়ে কথা বলবো তখন আর এর মান কত? 2। 16 ভিত্তিক হেক্সাডেসিমাল নিয়ে কথা বলে আর এর মান কত? 16। অক্টাল নিয়ে কথা বলে আর এর মান কত? 8। এই কথাবার্তা। তাহলে আমরা বলবো ডেসিমাল হলে, ডেসিমালের ক্ষেত্রে আমাদের আরটা হচ্ছে 10। অক্টালের ক্ষেত্রে আমাদের আরটা হচ্ছে 8। হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের আরটা হচ্ছে 16। আর সবার আগে তো বাইনারি, বাইনারিতে আমাদের আর এর মানটা কত? 2। তো আমাদের এখানে সব থেকে পছন্দের নাম্বার সিস্টেম কোনটা? হ্যাঁ, কোনটা? বাইনারি আমাদের পছন্দের? কে বলছে তোমার? ও 10 বলছো, তাহলে ঠিক আছে। পছন্দের মানে কি, আমরা এটা পারি। আমাদেরকে কেউ না বুঝলে আমরা পারি। দোকানে গিয়ে একবার বলে তো অক্টালে দেন আমারে, অক্টালে, অক্টালে 6 কেজি চাল দেন, দেখো কেমন লাগে তার। তো আমরা আসলে যেটাতে অভ্যস্ত আমরা সেটা দিয়ে শুরু করব, সেটা দিয়ে আগে সবকিছু বুঝবো, দেন অন্যান্য নাম্বার সিস্টেমে সেটা অ্যাপ্লাই করবো। আমাদের পছন্দের নাম্বার সিস্টেম কোনটা? ডেসিমাল। এখন আমরা ডেসিমাল নিয়ে কাজ করি। ধরো আমি এখন তোমাদেরকে বললাম বিয়োগ, বিয়োগ আবার আবার তোমাদেরকে আমি বিয়োগ করাবো। ধরো আমি বললাম তোমাদেরকে এই যে আর্টস কমপ্লিমেন্ট না, তাহলে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলার সময় আর্টস, আর্টস কমপ্লিমেন্টের জায়গায় আমি কি লিখবো? টেন্স কমপ্লিমেন্ট। বইয়ে কিন্তু টেন্স কমপ্লিমেন্ট নিয়ে কোনো কথাবার্তা নাই, নাকি আছে? নাই। সো টেন্স কমপ্লিমেন্টটা আমরা আগে শিখে নিব, তারপরে যাবতীয় কমপ্লিমেন্ট আমরা পেরে যাব। ঠিক আছে, আমি যখন তোমাকে বলবো টেন্স কমপ্লিমেন্ট, এটার মানে হচ্ছে, কমপ্লিমেন্ট শব্দটার মানে কি? কমপ্লিমেন্ট শব্দটার মানে কি আমরা কি পড়ছি না? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি? ধরো আমি বললাম 60 ডিগ্রির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি। ওই যে যে তাকে 90 ফিল আপ করে দেয়, পূরক, পূরক বলা হয় এটাকে, পূরক। সো 60-র কমপ্লিমেন্ট হচ্ছে 30, 30-র কমপ্লিমেন্ট কত? 60, মানে একে অপরের পরিপূরক। ব্যাপারটা কিন্তু এরকমই। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপারটা। কাগজ কলম একে অপরের পরিপূরক। কলম ছাড়া কাগজের কোনো ভ্যালু নাই, আর কাগজ ছাড়া কলমের কোনো ভ্যালু নেই। আছে, কলম দিয়ে দেয়ালের মধ্যে লেখা যায়। যাই হোক, ব্যাপারটা বুঝে নাও। সো আমি যখন তোমাকে বলবো একটা সংখ্যার কমপ্লিমেন্ট বের করো, ধরো তোমাকে আমি বললাম 3-এর কমপ্লিমেন্ট, 3-এর টেন্স কমপ্লিমেন্ট কত? এটার মানে কি? এটার মানে হচ্ছে 3-এর সাথে আর কত যোগ করে 10 হয়? 7, তাই না? আমি বলবো এখানে কি, 10 - 3 = 7। তো ভাইসি ভার্সা, আমি যদি বলি 7-এর টেন্স কমপ্লিমেন্ট কত? 10 - 7 = 3। এটা দ্বারা এটাও প্রমাণ হয়ে গেল একটা সংখ্যাকে দুইবার কমপ্লিমেন্ট করলে আবার সেম সেম সংখ্যাটা ব্যাক করে। 3-এর টেন্স কমপ্লিমেন্টের টেন্স কমপ্লিমেন্ট কত হবে? ঘুরে ফিরে 3 হবে। কেন? কারণ 3-এর টেন্স কমপ্লিমেন্ট 7, 7-এর টেন্স কমপ্লিমেন্ট আবার 3। বোঝা গেছে কিনা? তো এই যে বললাম 3-এর টেন্স কমপ্লিমেন্ট হচ্ছে এটা, মাথায় রাখবে, এটা এটা কাজে লাগবে পরে। তারপরে আমি যদি তোমাকে বলি 15-এর টেন্স কমপ্লিমেন্ট কত? যখন সংখ্যাটা বড় হবে, এটা কিন্তু ছিল এক ডিজিটের সংখ্যা, 3 আর 7, তাই আমরা টার্গেট করছিলাম 10-কে, কত হইলে 10 হয়। আমরা এখানে মাথায় রাখবো আমাদের যেহেতু ভিত্তিটা 10, আমরা 10-এর পাওয়ার দিয়ে আগাবো। এখানে সংখ্যাটা যেহেতু 2 ঘরের, 2 ডিজিটের সংখ্যা, এই কিন্তু অলরেডি 10 থেকে বড়। তার পরবর্তী 10-এর পাওয়ার কে আছে? পরবর্তী 10-এর পাওয়ার ওয়ালা কে আছে? 100। তাই না? 10-এর পাওয়ার 1 তো অলরেডি আছে। যেগুলা এক ডিজিটের সেগুলো টার্গেট থেকে আমি 10-এ পৌঁছাবো। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি না? তা 6-এর টার্গেট হচ্ছে 10 হওয়া, 3-এর টার্গেট হচ্ছে 10 হওয়া, 15 টার্গেট তো 10 হওয়া না, 15 তো অলরেডি 10-কে পাস করে ফেলছে। 15 টার্গেট কি হওয়া? 100 হওয়া। মানে 100 হওয়া মানে তার নেক্সট 10-এর পাওয়ার ওয়ালা সংখ্যাটা হচ্ছে 100। তাহলে আমরা বলবো 15 টেন্স কমপ্লিমেন্টটা কত? সেটা হচ্ছে 100 - 15, যেটা হচ্ছে 85। তো সিমিলারলি আমি যদি বলি এখন 85-এর টেন্স কমপ্লিমেন্ট কত, দিস উইল বি 85 বিয়োগ করবো, 85 বিয়োগ করলে কত আসবে? 15। বোঝা গেছে কিনা? এখন তোমাদেরকে যদি আমি বলি ফার্দার, বললাম যে 155-এর টেন্স কমপ্লিমেন্ট কত, তো সে তো অলরেডি 100-কে 10-কে ক্রস করছে, 100-কে ক্রস করছে। তার পরবর্তী 10-এর পাওয়ার কে আছে? 1000। 100 তার নাই, 100 তো তার পিছে, তাই না? 155-এর টেন্স কমপ্লিমেন্ট কে হবে? এখানে তো 100 না, এখন তো টার্গেট 100 হওয়ার কথা না, কারণ এখন তো আমি 100-কে পাস করে ফেলছি। এরপরে কে আছে? 1000। আমি বলবো এখন 155-এর টেন্স কমপ্লিমেন্ট হচ্ছে 1000 - 155। সেটা কত হয়? 845। তাহলে আমি বললাম 845। অনুরূপ ভাবে
845-এর টেন্স কমপ্লিমেন্ট তো বুঝতেছো নিশ্চয়ই, 1000 মাইনাস 845 কত আসবে? 155। আশা করি তোমরা প্যাটার্নটা বুঝতে পারছো। এখন প্যাটার্নটা তোমাদের শিখিয়ে দিই। যখন আমি বললাম 3-এর টেন্স কমপ্লিমেন্ট কত, দেখো তো এখানে 10 কেন আসছে, এখানে কেন 100 আসে নাই? প্যাটার্নটা কি বুঝতে পারতেছো? তোমার সংখ্যাটা যত ডিজিটের, এখানে 10-এর পর তত। সংখ্যাটা 1 ডিজিটের, 10-এর পাওয়ার 1। সংখ্যাটা 2 ডিজিটের, 10-এর পাওয়ার 2। বুঝে নাও ব্যাপারটা। এখন আমি এটাকে ঠিক করে লিখে আমি বললাম এটাকে 10⁻1 মাইনাস 3 সমান 7। হ্যাঁ, এদিকে মন দাও, এদিকে মন দাও। এখানে 7-এর টেন্স কমপ্লিমেন্ট, 7 কত ডিজিটের সংখ্যা? 1 ডিজিটের সংখ্যা। আমি কি বলবো? 10⁻, ওই নাম্বার অফ ডিজিটস মাইনাস ওই সংখ্যা স্বয়ং সমান 3 আসবে। এখানেও কি সেম কথা না? এখানে এটা কত ডিজিটের সংখ্যা? 2 ডিজিটের। তাহলে 10⁻2 মাইনাস ওই সংখ্যা সমান 85। বাকিটা তোমরা আশা করি বুঝতেছো। এখানে তাহলে কি আসবে? 10⁻, কয়টা ডিজিট আছে? 3 মাইনাস ওই যে সংখ্যাটা আমরা বললাম 155, যা আসছে তা। রাহিম বুঝতে পারছো? তাহলে আমরা এখন একটা জেনারেল সূত্র পেয়ে গেলাম যে যে কোনো সংখ্যার আর্স কমপ্লিমেন্ট হচ্ছে, আর্স কমপ্লিমেন্ট সমান হচ্ছে ওই সংখ্যার যে বেজ, যেটা আর আসলে 10 ভিত্তিক বলে টেন্স কমপ্লিমেন্ট বলতাম, তো এখানে 10 আসবে। r⁻স্মল n, স্মল এনটা কি? নাম্বার অফ ডিজিটস মাইনাস ওই সংখ্যা নিজে। তাহলে এখানে একটু লিখে দেই, আর কি? আর হচ্ছে আমাদের বেজ। ওই যে 10 ভিত্তিক হলে টেন্স কমপ্লিমেন্ট বলবে, আর 2 ভিত্তিক হলে টুস কমপ্লিমেন্ট বলবে, তাই না? তো আর হচ্ছে বেজ, স্মল এনটা কি? নাম্বার অফ ডিজিটস ইন দ্য নাম্বার, নাম্বার অফ ডিজিটস। আর ক্যাপিটাল এনটা কি? ওই সংখ্যাটা নিজে, নাম্বার ইটসেলফ। আশা করি বুঝাইতে পারছি। ক্লিয়ার কিনা? এখন আমরা গ্রামার ফলো করে কাজ করি। এতক্ষণ তো আমরা নর্মাল এক্সাম্পল দিয়ে দেখলাম, এক্সাম্পল দেখে দেখে আমরা সূত্র বানাইলাম। সূত্র বানানোর উদ্দেশ্য একটাই থাকে, যাতে পরবর্তীতে এক্সাম্পল মনে করা না লাগে। এক্সাম্পল দেখে আমরা সূত্র বানাই, প্যাটার্ন দেখে আমরা সূত্র বানাই। সূত্র বানানোর পরে আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করা শুরু করি। তো এখন যখন তোমাকে আমি র্যান্ডমলি বলবো যে 1 2 7 5 6 এর টেন্স কমপ্লিমেন্ট কত, তুমি ডিরেক্ট ঝাঁপায়ে পড়বা সূত্রে। আর 10⁻, ডিজিট কয়টা? 5টা, মাইনাস ওই সংখ্যাটা 1 2 7 5 6। বোঝা গেছে? আমরা বুঝি, বাট আমরা শর্টকাট ইউজ করতেও পারি। সূত্র বানাইছি এই জন্য যাতে আমাদের ভবিষ্যতে আর এটা বারবার ওইভাবে চিন্তা করা না লাগে। এমন না যে আমরা পারি না, আমরা পারি, আমরা পারিই আসছি এখানে। বুঝছো তারেক? তাহলে এখন দেখো, এখানে 10⁻5 মানে আসলে কত? একের পরে কয়টা শূন্য? 5টা। 1 লাখ এটা। 1 2 3 4 5 মাইনাস 1 2 7 5 6। এখন একটু চিন্তা করো, এই এই সিডাব্লিউ রাখো, সিডাব্লিউ দিয়ে গেলে করতে হয় না। এটার জন্য কেসিও ক্যালকুলেটর, মানে নর্মাল দোকানে ক্যালকুলেটর দিয়ে চলে। সো দেখো, এই যে তুমি বিয়োগ করতে যাচ্ছ এখানে এত বড় সংখ্যা 1 লাখ থেকে 12,756, স্বাভাবিকভাবেই হাতে বিয়োগ করতে গেলে কিন্তু তোমার একটু কষ্ট হবে। তো তুমি না হয় মেশিন দিয়ে করলাম, মেশিনের তো একটা হাত আছে, মেশিনে কি কষ্ট হবে না? তুমি একবার চিন্তা করে দেখো, তুমি যদি হাতে করে, মানে ব্যাপারটা হচ্ছে তুমি হাতে করে যা করতেছো, মেশিন আরেকটু এফিসিয়েন্ট ওয়েতে করতেছো, মানে করতেছো তো। তো তুমি এই যে করলা একটা শূন্য, 3 4 5, 12,756। দেখো তো তোমার এখানে ধার দেন আর কি লম্বা লাইন পড়ে গেছে না? তাও এক আনলে একও না, সে আবার 10 যেন কি জানি বলছিলাম একটু আগে, এক আনলে এখন 10ও না, এটা 100 হয়ে গেছে। গেঞ্জাম না অনেকগুলা। এই যে 10 আনলাম, এটা 10 হইলো 4, এখানে 9 হয়ে গেছিল। তাই আবার এই যে এতগুলা গ্যাঞ্জাম, কষ্ট হবে না? বিয়োগ করো তো একবার, হাতে কলমে করো তো, দেখো কেমন লাগে। করো, করে আমাকে আনসারটা বললো। এই তো 9 থেকে 5 গেলে 4, 9 থেকে 7 গেলে 2, 9 থেকে 2 গেলে। আর আমরা যত সহজে করে ফেলতেছি, আমরা তো হচ্ছে রিয়েল ইন্টেলিজেন্স। আমরা তো আসলে অনেক কিছু এমনিই বুঝি। ডিভাইস কিন্তু এমনি এমনি বুঝে না, ডিভাইস কিন্তু কোনো না কোনো লজিক দিয়েই বুঝে। সো এখানে কিন্তু তার লজিক একটু বেশি খরচ করতে হবে তার। আচ্ছা, যাই হোক, সো যেটা বলছিলাম, এটাকে একটা কষ্টের কাজ না? কষ্ট যে হয় সেটা তোমরা বুঝছো কিনা? সো এই কষ্ট কি মেশিনের হবে না? সামান্য হইলো বড় করার ব্যাপারটা যেভাবেই সে করুক, কষ্ট তো হবে। তো এই কষ্ট লাঘব করার উপায় কি? একটা ভালো মেথড আছে, সেটার নাম হচ্ছে, আমি যখন বললাম আর্টস কমপ্লিমেন্ট দিয়ে আমি এতক্ষণ কাজ করতেছিলাম, আমি এখন শিফট করবো r-1 কমপ্লিমেন্টে। সেটা সুবিধা কি একটু খেয়াল করবা। এই যে আমি 1 লাখ থেকে 12,756 বিয়োগ করলাম, হোয়াট ইফ আমি 1 লাখ থেকে 1 বাদ দিয়ে দিই?
1 লাখ থেকে এক এক বাদ দিলে কি হবে? 99,999, তাই কিনা? আমি যদি এই কাজটা করি, আমি বললাম আমি 1 লাখ থেকে এক বাদ দিয়ে দিলাম 99,999, সেখান থেকে আমি 12,756 বাদ দিই। এখন দেখো তো বিয়োগ করতে তোমার করে প্যারা হচ্ছে কিনা? না, এখন হাতে নিতে হয় না, কারণ তুমি তোমার নাম্বার সিস্টেমের ম্যাক্সিমামটা নিয়ে আসছো এখানে। এখানে সবাইকে নয়, এর থেকে বড় কেউ আছে? ম্যাক্সিমামের সমান হবে, বেরোতে হবে না। 9 থেকে তো আমি 16 বাদ দিব না, এখানে আমি তো 6 বাদ দিচ্ছি, মানে ডিজিট হিসেবে তো 9টাই ম্যাক্সিমাম নেই নাম্বার সিস্টেমে। এখন দেখো কত সহজে কাজ হয়ে যায়। এদিকে মন দাও, 9 থেকে 6 গেলে কত? 3। 5 গেলে কত? 4। 7 গেলে কত? 2। 2 গেলে কত? 7। 1 গেলে কত? 8। আমরা কি এক বাদ দিয়ে তারপর বিয়োগ করছিলাম না? আমার কি দায়িত্ব না এখানে এক যোগ করে দেয়া? যোগ করে দাও, 87,244 হয়ে যাবে। কাজটি কি আরামদায়ক না? তো 1 লাখ থেকে বিয়োগ করার থেকে বেটার হচ্ছে 99,999 থেকে বিয়োগ করা। বিয়োগটা ইজিয়ার হয়, পরে যে ভুলটা করছিলা ইচ্ছা করে, সেই ভুলটাকে তুমি প্রায়শ্চিত্ত করে ফেলো, এক যোগ করে দাও, কাজ শেষ। এটার নামই হচ্ছে, এই যে কাজটা আমরা করলাম, এই যে এইটুক পর্যন্ত যে কাজটা আমরা করলাম, সেটার নাম হচ্ছে R-1 কমপ্লিমেন্ট। এটি ইচ্ছাকৃতভাবে এফিসিয়েন্সি আনার জন্য করা হয়। তারেক, বুঝতে পারছো? আমরা তাহলে টেন্স কমপ্লিমেন্ট এবং নাইন্স কমপ্লিমেন্ট বুঝলাম। দিস ইজ কল্ড নাইন্স কমপ্লিমেন্ট। তাহলে খেয়াল করো, আমরা টেন্স কমপ্লিমেন্টে আসতেছি কেমনে? নাইন্স কমপ্লিমেন্ট দিয়ে যা পাই, খেয়াল করো তো, নাইন্স কমপ্লিমেন্ট দিয়ে আমরা যা পাই সেটার সাথে এক যোগ করে কি টেন্স কমপ্লিমেন্ট পাচ্ছি না? তাহলে আমরা এখানে বলতেই পারতেছি নাইন্স কমপ্লিমেন্ট প্লাস ওয়ান সমান টেন্স কমপ্লিমেন্ট যদি হয়, তাহলে R-1 কমপ্লিমেন্ট প্লাস ওয়ান সমান আর্স কমপ্লিমেন্ট। বোঝা গেছে? যদি নাইন্স কমপ্লিমেন্টের সাথে নাইন্স কমপ্লিমেন্ট করে তো আসছে 87,243, আমার তো একটা এক মিসিং, আমি এক যোগ করতে হবে না? যোগ করলে যা আসে তাই তো আমার টেন্স কমপ্লিমেন্ট। তাহলে আমি কি বলবো? নাইন্স কমপ্লিমেন্ট করে যা আসছে, এই যে নাইন্স কমপ্লিমেন্ট করে যা আসছে, তার সাথে আমি যদি এক যোগ করি, দেন উই উইল গেট টেন্স কমপ্লিমেন্ট। সূত্র হয়ে গেল আমাদের R-1 কমপ্লিমেন্ট প্লাস ওয়ান সমান হচ্ছে আর্স কমপ্লিমেন্ট। বুঝতে পারছো? আমি এই কথাটা কোনা দিয়ে এখানে লিখে দিই, আর্স কমপ্লিমেন্ট সমান হচ্ছে R-1 কমপ্লিমেন্ট প্লাস ওয়ান। এতে করে কি আর্টস কমপ্লিমেন্ট বের করা আমার জন্য ইজিয়ার হয়ে গেল না? কারণ আমার বিয়োগটা ইজিয়ার, এক যোগ করা তো কঠিন কাজ না, এক যোগ করে দিলেই হয় পরে। বুঝতে পারছো কাজটা কেন করা হয়? এটা এটা ঘুরাইয়ে খাওয়া না, এটা এটা হচ্ছে ইজি করে খাওয়া, পাচনযোগ্য বানিয়ে তারপরে খাওয়া। বুঝা গেছে? তা যদি আমরা টেন্স কমপ্লিমেন্ট আর নাইন্স কমপ্লিমেন্টের এই মতলবটা বুঝতে পারি, তাহলে এখন আমরা টুস কমপ্লিমেন্ট এবং ওয়ান্স কমপ্লিমেন্টে বোঝার কথা। টুস কমপ্লিমেন্ট জিনিসটা কঠিন, সহজ করার জন্য ওয়ান্স কমপ্লিমেন্টে আমরা সাহায্য নিয়ে থাকি। ওই সেম টেন্স কমপ্লিমেন্ট একটু কঠিন, সেটাকে সহজ করার জন্য আমরা নাইন্স কমপ্লিমেন্টের সাহায্য নিয়ে থাকি, পরে কিন্তু একযোগ করি। বুঝতে পারছো কিনা? মেইন উদ্দেশ্য কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট না, টুস কমপ্লিমেন্টটাই বের করা। মেইন উদ্দেশ্য কিন্তু নাইন্স কমপ্লিমেন্ট না, টেন্স কমপ্লিমেন্টটাই বের করা। বাট টেন্স কমপ্লিমেন্ট বের করার জন্য মাঝখানে আমরা কাজটাকে সহজ করার জন্য নাইন্স কমপ্লিমেন্টটা নিয়ে আসছিলাম। আশা করি বুঝাইতে পারছি। ক্লিয়ার তো? বাইনারিতে জিনিসটা আরো অনেক মজার হয়ে যায়। কেন? কারণ খেয়াল করো, একটা জিনিস তোমাদেরকে এখানে আমি দেখাই দিয়ে যাই। দেখো, আমি যখন বললাম এটা কে ছিল, এটা ছিল আমাদের নাইন্স কমপ্লিমেন্ট বানানোর পথে প্রথম সংখ্যাটা। দেখো তো আমাদের মেইন সংখ্যায় ডিজিট কয়টা ছিল? 5টা। দেখো তো তুমি নাইন্স কমপ্লিমেন্ট করার সময় এখানে কয়টা নয় বসাইছো? নাম্বার অফ ডিজিট সেম, যতগুলা ডিজিট এখানে আছে ততগুলা তুমি নয় নিবা, তাকে বিয়োগ করবা। এখানে কিন্তু বড়র ঝামেলাও নাই, কোনো এক্সট্রা কিছু আসার ঝামেলাও নাই, কোনো কিছুই আসলে এখানে এক্সট্রা আসবে না, সবই একদম লাইন মতো আসবে। 9 9 9 9 9, 1 2 7 5 6 বিয়োগ করো, সহজ সহজ দেখে দেখে। 9 থেকে 6, 9 থেকে 5, 9 থেকে 7, 9 থেকে 2, 9 থেকে 1। এখন এখানে তোমার পসিবল আনসার কয়টা আছে প্রত্যেকটা বিয়োগের ক্ষেত্রে? 9 থেকে তুমি কি কি বিয়োগ করতে পারো একটু দেখো তো চিন্তা করে। আমি পরের কথা দেখাই। 9 থেকে তুমি কত কিছু বিয়োগ করতে, 9 থেকে তুমি 0 বাদ দিতে পারো, 9 থেকে তুমি 1 বাদ দিতে পারো, 9 থেকে তুমি 2 বাদ দিতে পারো, এইভাবে করে করে 9 থেকে তুমি 9 বাদ দিতে পারো। এখানে পসিবল আউটকাম কয়টা? 10টা। 9 থেকে 0 বাদ দিলে 9, 9 থেকে 9 বাদ দিলে 0, 0টাই 9 সবাই আসতেছে। তাহলে বিয়োগফল হিসেবে তুমি 10টা আনসার পাচ্ছ। হ্যান্ডেল করা একটু কষ্ট, কারণ সংখ্যাটাই তো 10 ভিত্তিক, ঝামেলা তো হবেই। 10 ভিত্তিক সংখ্যা মানে 10টা ডিজিট, 0 থেকে 9, এটা সবাই কিন্তু আসতেছে। বোঝা গেছে কিনা? বাট তুমি যখন বাইনারিতে কাজ করবা, বলো তো ডিজিট কয়টা? 2টা। আসবে কে? 0 আর 1, আর তো নাই কিছু। 1 থেকে 0 বাদ দিবা, 1 আসবে, 1 থেকে 1 বাদ দিবা,
জিরো আসবে, আর তো কেউ নাই। তাহলে ব্যাপারটা কি অনেক ইজি না? তাহলে ওখানে শর্টকাটটাও আরো ইজি হবে। যখন আমি তোমাকে বললাম 1 0 1 1 0 1, এই সংখ্যাটার তোমাকে আমি বললাম টুস কমপ্লিমেন্ট বের করো। তো আমরা আমাদের মেইন মেথডে আগে যাই, আমরা মেইন মেথডে আগে টুস কমপ্লিমেন্টটা বের করি, দেন শর্টকাটে আমরা যাবো, দেন মানে তারপরে আমরা ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে যাব। তো এখন যদি আমি মেইন সূত্রটা ফলো করি, মেইন সূত্রটা কি ছিল? বেস টু দি পাওয়ার নাম্বার অফ ডিজিট মাইনাস দ্য নাম্বার ইটসেলফ, নাকি? তো আমি যদি বলি এখানে আনসারটা কি হবে, 2 টু দি পাওয়ার, ডিজিট কয়টা, 1 2 3 4 5 6, 6, মাইনাস ওই সংখ্যাটা নিজে 1 0 1 1 0 1। গ্যাঞ্জামটা কোথায় বুঝতে পারতেছো? 2 টু দি পাওয়ার 6 তো আসবে ডেসিমাল সংখ্যা, 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64। 64 থেকে তুমি এটা বাদ দিবা কেমনে? তোমার 64কে বানানো লাগবে তাহলে বাইনারিতে। 64 মানে 2 এর পাওয়ার 6 না? 2 এর পাওয়ার 6 মানে সেটা কত? একের পরে কয়টা শূন্য? 6টা শূন্য। মানে আমরা কি পাওয়ার বসানোর সময় টু টু দি পাওয়ার কত বসাই এটাকে ডিপেন্ড করে না পরে কয়টা ডিজিট আছে? আমি বসাবো এখানে কয়টা শূন্য? এক, মেইন সংখ্যাটা তো আছেই, ওয়ান তো আছেই, কয়টা শূন্য এরপরে? 6টা। 1 2 3 4 5 6। যেমনটা 10 টু দি পাওয়ার 5 বলে আমরা কি লিখতাম? একের পরে 5টা শূন্য, এখানে সিমিলার 10 টু দি পাওয়ার 6 মানে কি? একের পরে কয়টা 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 শূন্য? 6টা শূন্য। এটা কিন্তু বাইনারিতে মাথায় রাখবে, এটা কিন্তু বাইনারি, ডেসিমাল না, এটা কিন্তু বাইনারি। মাইনাস 1 0 1 1 0 1। তো এখন বিয়োগটা করে ফেলে, বিয়োগটা করলে তুমি কি পেয়ে যাচ্ছ? এই সংখ্যাটার, এই বাইনারির টুস কমপ্লিমেন্ট পেয়ে যাচ্ছ। আমরা সূত্র যে ফলো করছি সেটা বুঝতে পারছো কিনা তাওহিদ? r টু দি পাওয়ার n মাইনাস r টু দি পাওয়ার n মাইনাস দ্য নাম্বার ইটসেলফ, মনে আছে কিনা? তো এখন এই যে আমরা বিয়োগটা করতে যাচ্ছি, 1 2 3 4 5 6, আর এখানে কি আছে? 1 0 1 1 0 1। বিয়োগটা কি কষ্টের না? বাইনারি দেখলে এমনিতে ভয় লাগে, বিয়োগ তো কষ্টেরই, জানা কথা। এখানে কারণ আনার সময় 10ও আসে না, চলে আসে 2, গ্যাঞ্জাম লেগেই যায়। বিয়োগ করি আমরা কি দিয়ে? ক্যালকুলেটর দিয়ে। ঝামেলাটা আসলে বুঝতে পারছো মানে? প্যারা তো সেইমই, দশমিকে যেটা ছিল এটা তো এখনো আছে, কারণ এখানে এই যে 0 থেকে 1 বাদ যায় না, বড় করতে হয়, আবার এটা ট্র্যাক রাখতে হয়, কার থেকে নিয়ে আসছিলাম তারে আবার চেঞ্জ করতে হয়, গ্যাঞ্জাম কিন্তু আছে। এই গ্যাঞ্জাম থেকে মুক্তির উপায় কি? আমরা এখন চলে যাবো কিসে? ওয়ান্স কমপ্লিমেন্টে। আগে যেরকম 1 লাখ থেকে 12,700 সামথিং বাদ দিতে গিয়ে আমরা বিপদে পড়ছিলাম বড় করার জন্য, কি করছিলাম? 1 লাখ থেকে 1 বাদ দিয়ে দিয়েছিলাম আগেই, হয়ে গেছিল 9,99,999। এখানে সেরকম ভাবে তুমি যদি এইটা থেকে 1 বাদ দিয়ে দাও, সেটা কি হয়ে যাবে? 64 না? 64 থেকে 1 বাদ দিলে কত? 63। 63 মানে কিন্তু 6টা ওয়ান। আগের মতোই, তুমি জাস্ট প্যাটার্নটা ফলো করো, তোমার তোমার লাইফ ইজি থাকবে, অনেক কিছু না বুঝে তুমি কাজ সহজে করে ফেলতে পারবা। দেখো একটু খেয়াল করে, 1 লাখ এই সংখ্যাটাতে, 1 লাখ এই সংখ্যাটাতে আমাদের ডিজিট কয়টা ছিল? 1 2 3 4 5 6। যখন তার থেকে 1 বাদ দিছিলাম, নয় কয়টা আসছে বলো তো? 5টা নয় না? এবং এই 5টা নয়, এই বুঝতেছো আশা করি, এই সংখ্যার সাথে মিল রেখে আছে, 5টা নয় না? হ্যাঁ, 5টা নয়, 5টা ডিজিট ছিল। কয়টা কয়টা নয়? 5টা নয়। এবং এই নয়গুলো আসলে কি? ডেসিমাল নাম্বার সিস্টেমের ম্যাক্সিমামটা। ডেসিমাল নাম্বার সিস্টেমের ম্যাক্সিমাম ডিজিটটা কত? 9। কয়টা নয় আসছে? 5টা নয় আসছে। তো এখানেও তুমি সেম ভাবেই বলতে পারো, আমি যখন এই সংখ্যাটা থেকে এটা বিয়োগ করতে যাব, গ্যাঞ্জাম তো লাগছে ওই বড় করার ঝামেলা। আমরা কি করবো? প্রথমে এটা থেকে 1 বাদ দিয়ে দিব, যেমনটা আমরা 1 লাখ থেকে 1 বাদ দিয়েছিলাম, সেরকম ভাবে আমরা এখান থেকে 1 বাদ দিব। বা দিস ইজ ইন বাইনারি। 1 লাখ থেকে 1 বাদ দিয়ে যেরকম ভাবে আমাদের 99,999 আসছে, মানে সবগুলো 9 ম্যাক্সিমাম ডিজিট আসছে, সেরকম ভাবে এখান থেকেও 1 বাদ দিলে আমাদের কয়টা কয়টা 1 আসবে? ম্যাক্সিমাম ডিজিট 1 না আমার বাইনারিতে? কয়টা 1 আসবে? এখানে যেটা ডিজিট আছে ততটা, 1 2 3 4 5 6, তাহলে 6টা ওয়ান আসবে। 1 1 1 1 1 1। এখন তুমি এটা কি এটা থেকে 1 বাদ দেওয়ার পর যা হয় তা না? সেটা থেকে তুমি এটা বাদ দাও, দেখো বিয়োগটা কত আরামদায়ক হয়। 1 0 1 1 0 1। এখন কি বিয়োগ করা তোমার জন্য কষ্টের? 1 থেকে তো বাদ গেলে 1 যাবে, না হয় 1 থেকে বাদ গেলে 0 যাবে। হাতে নেই, আর তো কিছু নাই। উপরে তো সবাই কি ম্যাক্সিমাম না? ম্যাক্সিমাম তো সবাই। তাহলে 1 থেকে 1 গেলে কত থাকে? 0। 1 থেকে 0 গেলে কত? 1। 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 0 গেলে 1, 1 থেকে 1 গেলে 0। কষ্ট হয়েছে? এখানে কষ্ট আরো কম কেন? কারণ এখানে কিন্তু আমাদের পসিবিলিটি 10টা না, পসিবিলিটি এখানে মাত্র 2টা, হয় 0 না হয় 1। তার মানে এই যে আনসারটা আসলো, এটা কি আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট না? তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো তো, তুমি যার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করছো সে কে? এই সংখ্যাটা তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট বের করছো না? তাহলে একটু ভালো করে তাকায় দেখো তো, যার ওয়ান্স কমপ্লিমেন্ট তুমি বের করছো তাকে জাস্ট তুমি টগল করে দিছো না? 1 কে 0 বানাইছো, 0 কে 1 বানাইছো, 1 কে 0 বানাইছো, 0 কে 1 কে 0 বানাইছো, 0 কে 1 বানাইছো, 1 কে 0 বানাইছো।
তাহলে যে সংখ্যার তোমার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে, যে সংখ্যার তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট বের করবা, সেই সংখ্যার ডিজিট গুলাকে, এখানে আমি ডিজিট না বলে বলবো বিট, কারণ বাইনারি, জাস্ট 1 কে 0, 0 কে 1 বানাও, তাহলেই তোমার ওয়ান্স কমপ্লিমেন্ট অটোমেটিক কনভার্ট হয়ে গেছে। যদিও আমি মেথড ফলো করেই করছি এখানে, স্টিল তুমি বুঝতেছো নিশ্চয়ই, এখানে সবগুলোকে টগল করি 1 0 0 1, 1 0 0 1 1 0 হয়ে গেল না ওয়ান্স কমপ্লিমেন্ট। কি করলে টুস কমপ্লিমেন্ট হবে? +1। এই যে আমি এখান থেকে এক বাদ দিছিলাম না, সেটার কাফারা তো দেয়া লাগবে, তো 1 যোগ করে দাও। খুব তো কঠিন কাজ না, 0 আর 1 যোগ করলে 1 হয়, বাকি সবাই তো সেম আছে। দিস ইজ টুস কমপ্লিমেন্ট। তা আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বুঝলাম, সেখান থেকে টুস কমপ্লিমেন্ট বুঝলাম, তো এখানে আমি আলাদাভাবে তারপর লিখতেছি টুস কমপ্লিমেন্ট সমান ওয়ান্স কমপ্লিমেন্ট +1। তোমাদের চ্যাপ্টারে কিন্তু এটাই আছে, তোমার চ্যাপ্টারে আর্টস কমপ্লিমেন্ট আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্টের কথাও বলে নাই, তোমাদের চ্যাপ্টারে টেন্স কমপ্লিমেন্ট নাইন্স কমপ্লিমেন্টও বলে নাই। তোমরা এটা ভালো করে তাহলে বুঝতে পারছো আশা করি, টেন্স কমপ্লিমেন্ট বোঝাটা কত জরুরি যদি তুমি টুস কমপ্লিমেন্ট ফিল করতে চাও। কারণ টুস কমপ্লিমেন্টের ফিল তোমাদের এখনো আসে নাই, বা টেন্স কমপ্লিমেন্ট ফিল করে বসে আছো, এটাই দরকার। সামথিং শুড বি ফেল্ট, একটু তো ফিল করছো, ওটা দিয়ে তুমি কাজ চালাই দিতে পারবা। যখনই বুঝবো আমি টুস কমপ্লিমেন্ট মাস কমপ্লিমেন্ট বুঝতেছি না, টেন্স নাইন্স তো বুঝি, চলবে, আমার কাজ চলে যাবে। এখন একটু শর্টকাট লিখে দিই। শর্টকাটটা হচ্ছে কি, কোনো বাইনারির, কোনো বাইনারি সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট আসলে কি করতে হয় বলতো? ওয়ান্স কমপ্লিমেন্ট করার শর্টকাট, শর্টকাটটা কি হবে বলতো? ওই সংখ্যার 1 কে 0 বানাবো, 0 কে 1 বানাবো। তাহলে 1 কে আমরা 0 বানিয়ে দিব, আর 0 কে আমরা 1 বানাবো। এখানে কোনো ক্যালকুলেটরের ট্রিক্সের দরকার নাই, কারণ 1 কে 0 বানানো আর 0 কে 1 বানানোর জন্য কোনো ট্রিক্স লাগে না, এটা এমনিই পারা যায়। খুদাই ক্যালকুলেটরে বেজে গিয়ে গুতাগুতির দরকার নেই, এটা আমরা অটো পারবো। ঠিক আছে? সো সিমিলারলি, তাহলে আমি যদি এখন তোমাকে বলি একটা সংখ্যা 1 0 1 1 0 1 0, এটার টুস কমপ্লিমেন্টটা বের করো, কি করবা? আমরা জানি টুস কমপ্লিমেন্ট মানে কি, ওয়ান্স কমপ্লিমেন্ট +1। তো ওয়ান্স কমপ্লিমেন্ট শর্টকাটেই বলা যায়, 1 কে 0 বানাবো, 0 কে 1 বানাবো, 1 কে 0 বানাবো, 0 কে 1 বানাবো, 1 কে 0 বানাবো, 0 কে 1 বানাবো। তারপরে কাজ কি? ওয়ান্স কমপ্লিমেন্ট তো হয়ে গেছে, +1 আছে না? আরিফ আসো, তাহলে +1 করো। 1 1 যোগ করে কত হয়? এই যুক্ত পারো সবাই আশা করি, বললো না এইটা পারি না। 1 1 যোগ করে কত হয়? নিচে 0 আসে, ক্যারি 1 আসবে, সো বাকিটা বুঝে নাও, 1 আসবে। সো এখানে 1 আসছে, বাকি সব তো সেম। এই যে একটা কাজ করলা, এটাও কিন্তু শর্টকাটে করা যায়, মানে টুস কমপ্লিমেন্টেরও শর্টকাট আছে। ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে তোমার আসতে হবে ব্যাপারটা এরকম না, ডিরেক্ট টুস কমপ্লিমেন্টের শর্টকাট আছে। কি সেটা? না না না, ওটা তো মেইন লজিক, ওটা দিয়ে তার আমরা আর কিছু করতেছি না, ওটা জাস্ট শুরুতে শেখানোর জন্য শিখাইছি। হ্যাঁ হ্যাঁ, প্রথম 1 পর্যন্ত আনচেঞ্জড, তারপরে টগল করতে থাকবো, 0 কে 1, 1 কে 0 বানাবো। তো আমরা এটা মনে রাখবো, টুস কমপ্লিমেন্টের শর্টকাট, শর্টকাট ফর টুস কমপ্লিমেন্ট, সেটা কি? সেটা হচ্ছে আমরা ডান দিক থেকে বাম দিকে আসবো, আমরা ডান দিক থেকে বাম দিকে আসবো। প্রথম 1 পর্যন্ত যা আছে সব লিখব। এরপর 1 কে 0 আর 0 কে 1 বানাবো। যখনই এরপরে প্রথম 1 এর পরবর্তীতে যদি 0 থেকে 1 বানাবো, 1 থেকে 0 বানাবো। তাহলে এরপরে 1 কে 0 এবং 0 কে 1 বানাবো। দ্যাটস ইট। এখন আমরা একটা সংখ্যা লিখি, যেটাকে আমরা টুস কমপ্লিমেন্ট করবো শর্টকাট দিয়ে, 1 0 1 1 0 0 1 1 0 0 0 0। তো যখন আমাকে বলা হবে এটার টুস কমপ্লিমেন্ট করো, আমরা কি করব? বাম দিক, ডান দিক লিখছি না? হ্যাঁ, ডান না লিখে ডান লিখছি, না ডান লিখছি, ঠিক আছে। ডান দিক থেকে আমরা বাম দিকে আসবো, প্রথম 1 পর্যন্ত যা আছে সব লিখবো। তাহলে এই 1 পর্যন্ত আমরা সব লিখবো, 0 0 0 0 1। এরপরে টগল করা শুরু করবো, 1 কে 0 বানাবো, 0 কে 1 বানাবো, 0 কে 1 বানাবো, 1 কে 0 1 কে 0 0 কে 1 1 কে 0। যদি এমন হয় যে শুরুতেই 1,
10110011 এর টুস কমপ্লিমেন্ট। তো যেহেতু শুরুতেই ওয়ান, বিসমিল্লাতে যদি আমি ওয়ান পেয়ে যাই তাহলে বিসমিল্লাতে আমাদের শেষ। তাহলে এরপর থেকে টগল করা শুরু করবো। ওয়ান কে জিরো বানাও, জিরো কে ওয়ান বানাও, জিরো কে ওয়ান বানাও, ওয়ান কে জিরো, ওয়ান কে জিরো, জিরো কে ওয়ান, ওয়ান কে জিরো, ডান। তো এটা কিন্তু খুব সহজে করে ফেলা যায় টুস কমপ্লিমেন্ট কনভার্সন, যেটা আসলে তোমার ক্যালকুলেটরের প্রয়োজন নাই, এটা তুমি ডিরেক্ট করে ফেলতে পারবা। ঠিক আছে, টুস কমপ্লিমেন্টের ব্যবহারটা মূলত কোথায়? বাইনারি বিয়োগে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আজকে ক্লাস এটুকুই থাকবে আর কি।